ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ 3টি আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী আসলে বর্তমান পরিস্থিতি কি বা সর্বশেষ আসলে আপডেট কি। এখন বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় যে ঝামেলা বা যে প্রশ্নটা তাদের মনে আসছে, আজও কি তারা বার্ষিক পরীক্ষার আগে কি সবগুলো বই পাবে, মানে অর্ধবার্ষিক যে 2025 পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসের ঠিক 24 তারিখে, সে তার আগে কি আজও কি বই পাবে বা ঠিক তারা অর্ধবার্ষিক পরীক্ষার কি প্রিপারেশন নিতে পারবে কিনা সঠিকভাবে। আজকের যে আপডেটটি সেটা মূলত এটাকে ঘিরেই আমরা কিন্তু আজকের আপডেটটি তোমাদেরকে দিতে চলছি এবং এই আপডেটটির 3টে টপিক থাকবে এবং 3টে নিউজ রয়েছে যেটা দৈনিক শিক্ষা .com এ প্রকাশ করা হয়েছে এবং সেই নিউজটা তুমি দেখলে ক্লিয়ার ধারণা তোমার হয়ে যাবে যে আসলে 24শে জুনের আগে ঠিক তুমি কতদিন সময় পেতে পারো। তার আগে তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে জানুয়ারি থেকে শুরু করে জুন মাসের মধ্যে টোটাল 60 দিন কিন্তু ছুটি রয়েছে, অর্থাৎ তুমি 2 মাস ছুটি পাচ্ছ। এখন এই 15 দিন 16 দিনের সবকিছু মিলে যেহেতু 2 মাস তুমি কাট দাও, তোমার কাছে আর থাকে 3 মাস। এখন বই আজও এখনো কি সবাইকে আসলে তোমরা বই পেয়েছো? সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর হবে সব বই আমরা এখনো পাইনি। বিশেষ করে সায়েন্স আর্টস কমার্স এই যে ডিপার্টমেন্টের যে বইগুলো, এই বইগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন পর্যন্ত পায়নি। তো আমি প্রথম ধাপে আগাই যে আমাদের প্রথম যে নিউজটা সেটা তোমরা দেখতে পাচ্ছ দৈনিক শিক্ষা .com, যেখানে প্রকাশ করা হয়েছে তোমরা এখানে দেখো 24শে জানুয়ারিতে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা 24শে জানুয়ারি বা আজকের যে নিউজটা সেটা এখানে দেখো। ফার্স্ট আমি বই সম্পর্কিত যখন ডিটেইলিং জানতে চাচ্ছিলাম তখন এরা বলছে 10,000 সরকারি বই জব্দ সহ আটক 2 জন। এখানে আরো টোটাল 3টি নিউজ রয়েছে। ফার্স্ট আমি নিউজটা তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, বাকি 2টা নিউজও দেখাচ্ছি। এবার এখানে দেখো বলা হয়েছে 10,000 তোমার কি সরকারি বই জব্দ সহ 2 জন আটক। এইখানে তুমি 2 জনকে যদি ভালো করে খেয়াল করো, 2 জনই মুরব্বী মানুষ, তো তাদেরকে কিন্তু আটক করেছে তোমার পুলিশ। এবার প্রশ্ন হলো এই যে সরকারি বই যেটা এখন পর্যন্ত তোমাদের এনসিটিভির যে লোক আছে তারা যে ছাপানো কমিটি রয়েছে তাদের থেকে কিন্তু তারা কিন্তু বলছে যে তাদের বই এখন পর্যন্ত ছাপানি হয় না এবং ছাপাইতে নাকি মার্চ মাস পর্যন্ত সময় লাগবে। তাহলে এই 10,000 সরকারি বই কোথা থেকে আসলো? 2025 সালে যদি বই ছাপানোই না হয় তাহলে এই বইটা কোথা থেকে আসলো যে বইটা সরকারি খাতে না যেয়ে এখানে তোমার আটক করা হয়েছে? এবং প্রত্যেকটা বই কিন্তু নতুন বই, কোনো পুরাতন বই নেই। তাহলে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কিভাবে। তুমি যদি এখানে একটু ভালো করে খেয়াল করো, আমি জাস্ট তোমাকে প্রত্যেকটা টপিকের উপরে আসলে মূল টপিকগুলো নিয়ে কথা বলতে চাই। আর সবচেয়ে বড় কথা হলো এরকম দেখো 3টা নিউজ আছে, আমি ফার্স্টে একটা নিউজ তোমাকে এখানে দেখালাম, দেন তুমি যদি একটু নিচে খেয়াল করো এখানে আরো নিউজ রয়েছে। এখানে দেখো এখানে বলা হয়েছে মাধ্যমিক 9,000 বই পাচারের মামলায় গ্রেপ্তার 3 জন। তার মানে এইখানে কিন্তু আবার 9,000 বই তোমার কি হয়েছে দেখো, ধাপে ধাপে একজন ওদিকে 2 জনকে আটক করা হয়েছে 10,000 বই। এখানে আবার মাধ্যমিকের বই তোমার 9,000 বই তোমার কি করছে পাচারের জন্য মামলা করা হয়েছে, তোমার কি গ্রেপ্তার। দেখো মামলায় গ্রেপ্তার হলো 3 জন, 3 জনকে কিন্তু গ্রেপ্তার করছে। এবার প্রশ্ন হলো এই যে মামলা করছে বা গ্রেপ্তার করছে আসলে এই বইগুলো আসছে কোথা থেকে? এই বই তো নতুন বই, এখন পর্যন্ত ছাপানি হয় না, যদি ছাপানি হয় সেটা সরাসরি সরকারি প্রতিষ্ঠানে যাওয়ার কথা। তো বর্তমানে এমন পরিস্থিতি এসে দাঁড়িয়ে গেছে, এমনকি আমার কমেন্ট সেকশন আমি এমন অনেকগুলো বিষয় দেখেছি যে আমাদের ছাত্রছাত্রী গার্জিয়ান যারা রয়েছে তারা চাচ্ছে বই কিনবে, মানে এমন তাদের দুর্দশা আছে। সরকারি যে ফ্রি বই, যে বইয়ের আসে মূল্যায়ন কতটুকু আমি জানি না, তারপরে আবার গাইড বই তারা কেনে। তো এখন প্রশ্ন হলো এই বই তাদের এমন পরিস্থিতি বা সরকারের এমন একটি অবস্থা, আসলে সরকারের দোষ আমি কোনোভাবেই দিব না, কেননা এখানে পাচার করছে বা করছে এটা টোটালি এনসিটিভির যাদেরকে ছাপাতে দিয়েছে টোটাল তাদের দোষ। এনসিটিভি কিন্তু চাচ্ছে যে তাদের বই যেন তারা পায়, কিন্তু এনসিটিভিকেও তারা কিন্তু বই দিচ্ছে না এবং তারা বলছে যে কোনোভাবেই মার্চের আগে বই ছাপাই করা সম্ভব না। মোটামুটি 3টা বই দিয়ে দিচ্ছে, মানে সান্ত্বনা পুরস্কার যেভাবে থাকে ঠিক সেভাবে সান্ত্বনা পুরস্কার তোমাদের দেওয়ার পরে এখন তুমি আমি একটা ছোট্ট একটা ক্যালকুলেশন দেখাবো। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে কি, এখন সমস্যা হলো বই নিয়ে, মানে বই একটি বড়সড় ব্যবসা হয়ে যাচ্ছে। এখন কথা হলো এই বই যে ব্যবসাটা করছে, এখানে আমাদের ছাত্রর বিষয়ে আমি কিছু কথা বলতে চাই, আমাদের ছাত্রর পক্ষ থেকে আমি কিছু কথা তোমাদের দেখো এখন বর্তমান তোমরা এখনো বই পাওনি, বিশেষ করে সায়েন্সের কোনো বই পাও নাই। এখন তোমাদের যারা অষ্টম শ্রেণী মানে নতুন কারিকুলাম থেকে বিশেষ করে অষ্টম থেকে নবমে উঠছে অথবা নবম থেকে দশমে যাদের 1 বছরের মধ্যে সম্পূর্ণ বই কমপ্লিট করতে হবে, তাদের সঠিকভাবে তোমাদের ধারণাও নেই যে কোন বইগুলো কঠিন, কোন বইগুলো সহজ এবং কোন কোন বইগুলো পড়া দরকার। আমি নর্মাল ভাবে যদি বলি তোমাদের একটাই ধারণা, সেটা হলো অঙ্ক বই সবচেয়ে কঠিন, ইংরেজি তারপরে কঠিন, ঠিক আছে। তো এই 2টা বই তোমাদের মোটামুটি কঠিন। এন্ড ইংলিশ গ্রামার তো তোমাদের এখন ছিল না গত 2 বছরে, তাহলে ইংলিশ গ্রামার মানে
ইংলিশ গ্রামার সম্পর্কে তোমাদের বিন্দু মাত্র ধারণা, পার্ট অফ স্পিচ কও বাকি কোন টপিকটার উপরে কিন্তু তোমাদের ধারণা একবারেই কম। এখন তোমরা বই পাও নাই, তাই না? তাহলে ইংলিশ গ্রামার, তারপর তোমাদের অঙ্ক নাই পারলা। এবার আমি তোমাদের আরো কিছু অ্যাডভান্স বলি যেগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবে যে হ্যাঁ ভাইয়া এই কথাগুলো বলেছিল। যেমন ফার্স্ট অফ আমি যদি কথা বলি, পদার্থবিজ্ঞান নামে একটা বই বা ফিজিক্স যেটাকে আমরা বলি ইংলিশে, তো পদার্থবিজ্ঞান রয়েছে সায়েন্সের জন্য। এই বইটা কিন্তু তুমি যতটা সহজ মনে করলে তত না। তুমি যদি পুরো বইটা মুখস্থ করে ফেলো, তুমি সর্বোচ্চ 33 মার্ক অর্জন করতে পারবা কিনা সন্দেহ আছে। কেননা এই বই থেকে তোমরা যেমন অঙ্ক করো না, তোমাদের অঙ্ক বই যেমন অঙ্ক আসে, এই বইয়ের গ ঘ নাম্বার প্রশ্ন কিন্তু সব অঙ্ক আসে। মানে এ টু জেড যে গ ঘ প্রশ্ন থাকবে বিগত সালের প্রশ্নগুলো দেখবা, বড় ভাই থেকে একটু শুনবা, যারা এক্সপিরিয়েন্স আছে তারা থেকে জানবা, বা যারা পরীক্ষা দিয়েছে তাদের বলবা যে ভাই পদার্থবিজ্ঞানের আসলে বিষয়টা কেমন। দেখবা এখানে কিন্তু সবকিছু অঙ্ক আসে। এবার ভাবো তাহলে পদার্থবিজ্ঞান ঠিক কতটুকু কঠিন যে সব বিষয়গুলো কিন্তু অঙ্ক আসে। তবে আমরা পদার্থবিজ্ঞানের ক্লাস অলরেডি শুরু করেছি অনলাইনে, তোমরা চাইলে ফ্রি ক্লাসগুলো দেখলে তোমাদের জন্য এনাফ, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। এন্ড তারপরে আসে রসায়নের বিক্রিয়া দেখলে তো বড় বড় ছাত্ররা ভয় তো পাই, পাশাপাশি অনেক শিক্ষকরা কিন্তু এই রসায়নের বিক্রিয়াকে ভয় পায়। তার মানে রসায়ন সাবজেক্ট কিন্তু অনেক কঠিন। তারপরে তোমাদের উচ্চতার গণিত রয়েছে, জীববিজ্ঞানকে মোটামুটি অনেকে ইজি ধরে, আমিও মোটামুটি এটাকে ইজি মনে করি। তো এরপর আছে হায়ার ম্যাথ, এটা কিন্তু অনেক কঠিন সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টগুলো তুমি পাও না, সাবজেক্ট বিষয়ে তোমার কোনো ধারণা কিন্তু নাই। আচ্ছা, এর পরবর্তী টপিক হলো তোমার কার, যদি আমি আর্টসের আসি, আর্টসের মোটামুটি অ্যাকচুয়ালি তোমাদের দুইটাই কঠিন হয় সবচেয়ে বেশি, সেটা হলো অঙ্ক আর ইংলিশ গ্রামার পার্ট, যেটা তোমরা এখনো জানো না, ইংলিশ গ্রামার বিষয়ে কোনো ধারণা নেই। তো ইংলিশ গ্রামারটা তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে, এটার ক্লাস অলরেডি কিন্তু আমরা ফ্রিতে আপলোড করা শুরু করে দিয়েছি। এবার আমি আসি বিজনেস সাবজেক্টে, যারা বিজনেস নিয়েছে বা বিজনেস ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছে, বই তো তোমরা এখনো পাওনি, তো এখানে তোমাদের জানা নেই যে কোন কোন সাবজেক্টগুলো সবচেয়ে কঠিন। তো বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে কঠিন সাবজেক্ট তোমাদেরকে, বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং। এই সাবজেক্টগুলো কিন্তু হেভি বা অনেক কঠিন। তো এই যদি বইগুলো তোমরা এখন পর্যন্ত না পাও, তাহলে আসলে এইগুলো তোমরা কবে পড়বা? বা অর্ধবার্ষিক পরীক্ষা আসলে তোমরা যখন অঙ্ক আসবে, তুমি কি ওখানে কি মানে উদ্দীপক লিখে আসবা? তো এরকম অনেকগুলো বিষয় কিন্তু রয়ে, যে বই যদি না পায় আসলে আমাদের ছাত্রছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষা কোনোভাবেই ভালো হওয়া সম্ভব না। নিউজটা আগে তো দেখো, তোমাদের আমি একটা ছোট্ট একটা ক্যালকুলেশন বলি। এখানে তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ যে আমি এখানে অলরেডি দুইটা নিউজ তোমাদের দেখালাম। তারপর দেখো এখানে আরো একটা নিউজ রয়েছে, বিনামূল্যের পাঠ্য বই মিলছে যৎসৎ, মানে পাঠ্য বই তোমাদের মানে মিলছেই না, এরকম একটা বিষয়। যে যৎসৎ মানে কি, যৎসৎ মানে প্রায় নাই বললেই চলে। তার মধ্যে আবার বইয়ের মধ্যে ভুল ত্রুটি তো রয়েছে, এটা না হয় মানা যায় যে বেশি সময় পায় নাই, ভুল ত্রুটি কম বেশি হয়ে গেছে, এটা খুবই স্বাভাবিক, এটা হতেই পারে। তবে বিশেষ কথা এইটা না, বিশেষ কথা হলো এই বইগুলো যেগুলো তোমাদের কি হচ্ছে এখন পর্যন্ত দিচ্ছে না, এই বইগুলো যদি তোমাদের না হয়, আর তোমাদের একটা পূর্ব অভিজ্ঞতা কিন্তু অলরেডি হয়ে গেছে, যেটা হলো তোমাদের গত বছর অর্থাৎ 2024, যেটা তোমাদের লাস্ট 2 মাস আগে একটা বড় সড়ো সিলেবাস দিয়ে কিন্তু করা বলা হয়েছিল যে এই সিলেবাসের উপরে পরীক্ষা দিতে। এমনকি এতে অনেকে ছাত্রছাত্রীর রেজাল্ট কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে, তারা কিন্তু এই পরিমাণ চাপটা তারা আবার নিতে পারেনি। এখানে আবার পরীক্ষা দুই ধাপে হয়েছিল, একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা, আর একটা পরীক্ষা হয়েছিল তোমাদের মূল্যায়ন পরীক্ষা, তাও আবার সেখান থেকে নেওয়া হবে 80% মার্ক। তো এইভাবে বিভ্রান্তিতে যেইবারই কোনো মতে তোমার স্টুডেন্টরা আমাদেরকে উপরে আসলো, আসার পরবর্তীতে এখন যাক, আজকের ভিডিও মূলত আমি এই টপিকটার উপরেই কথা বলতে চাচ্ছিলাম যে এখানে কি পরিস্থিতি আমাদের দেশের। সর্বপ্রথম সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।